সবাইকে ঈদ মোবারক। যে যেখানে আছেন আশা রাখি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা রাখি সবাই পবিত্র ঈদুল ফিতর সবার সাথে সমানভাবে শেয়ার করছেন। আজকের এই দিনে ধনী দরিদ্র সবাইকে নিয়ে আমরা ঈদ করতে চাই। যারা আমাদের আশপাশে আছেন আত্মীয়-স্বজন সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। নিজে ঈদ আনন্দ উপভোগ করার আগে প্রথমত খেয়াল রাখি আমার পরিবারের আপনজনদের মধ্যে কেউ কোনো খারাপ অবস্থায় আছে কিনা। এরপর আমার পাড়া-প্রতিবেশী, আমার সমাজ, আশপাশের লোকজন যারা দুস্থ দরিদ্র আছেন, অসহায় আছেন তাদের পাশে এসে দাঁড়াই, তাদের প্রতি সহায়তার হাত বাড়াই। এভাবেই আমরা ঈদের প্রকৃত আনন্দটা উপভোগ করার চেষ্টা করি। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আজকে এই পবিত্র ঈদের দিনে আপনাদেরকে একটি বড় ধরনের সুখবর দিতে চাই। তার আগে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শহীদ পরিবার আজ সন্তান ছাড়া, স্বামী ছাড়া, প্রিয়জন ছাড়া ঈদ করছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং যে সমস্ত ভাইয়েরা, বোনেরা আহত হয়ে হাসপাতালে বা বাসায় চিকিৎসাধীন আছেন, কষ্টে আছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের সুস্থতা কামনা করছি। আজকের সুখবরটি শুনলে আপনারা অনেকটা হতবাক হবেন এবং আশা রাখি অনেকে খুশিও হবেন। একজন সাংবাদিক হিসাবে আমাদেরকে অনেক খবর রাখতে হয়। আমরা অনেক খবর রাখি। গুজব রাখি না কিন্তু। গুজব বোঝার চেষ্টা করি। গুজব, ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো ছেঁটে ফেলে দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই চীন সফরের মধ্য দিয়ে একটা বাজিমাত করে দিয়েছেন। এখন বলবো আমাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আরো ২টি বড় সুখবর অপেক্ষা করছে। ১, বাংলাদেশ অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে সামরিক শক্তিতে অনেক শক্তিশালী হয়ে উঠবে। কি বিস্মিত হলেন? অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নয়। বাংলাদেশকে এখন ভূ-রাজনৈতিক কারণে অনেক পরাশক্তি তারা সামরিকভাবে শক্তিশালী করতে চায়, দেখতে চায় তাদের স্বার্থে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিকভাবে শক্তিশালী হতে চায় নিজের স্বার্থে, নিজের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। ওই যে কথা আছে না একটা, শত্রুর শত্রু আমার বন্ধু। এটি কিন্তু সব ক্ষেত্রেই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বহিরাষ্ট্রের ক্ষেত্রেও। কূটনীতি বড় কঠিন। রাজনীতির চেয়ে কূটনীতি আরো বড় কঠিন। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেনাবাহিনী। হয়তো আমাদের ওই ধরনের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম নাই, যাকে বলা হয় যে পরাশক্তিগুলো যে সমস্ত প্রযুক্তিগত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। কিন্তু সামরিক বাহিনী হিসাবে আমাদের পদাতিক বাহিনী, আমাদের সেনাবাহিনী পৃথিবীর বহু সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে। শক্তি, বুদ্ধিমত্তা, শক্তিতে, সাহসে, রণকৌশলে, যে কারণে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান একেবারে সবার শীর্ষে। এখন আসা যাক সেই আলোচনায়। বাংলাদেশ কিভাবে সামরিকভাবে আরো শক্তিশালী হবে? কোন কোন পরাশক্তি বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, বাংলাদেশকে সামরিকভাবে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়? কারা?
অবশ্যই চীন, অবশ্যই যুক্তরাষ্ট্র, ঠিক কিনা? ভূ রাজনৈতিক কারণে, ওই যে বলে না কথায় কথায় তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, ওদিন ট্রাম্পও কিন্তু যে আমাদের স্বাধীনতা দিবসে যে বিবৃতি দিয়েছে সেখানে দেখবেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের, এই ভারত মহাসাগরীয় অঞ্চলের যে ভূ রাজনৈতিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা, এটাকে তারা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে চায়। যুক্তরাষ্ট্র চায় না যে কোনোভাবেই চীন যাতে এই অঞ্চলে প্রভাবশালী হয়ে ওঠে। আসলে তো এখন যুক্তরাষ্ট্রের পরেই সুপার পাওয়ার হচ্ছে চীন। কোনো কোনো ক্ষেত্রে চীন অর্থনৈতিকভাবেও কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে আছে, আর সামরিক শক্তিতে প্রায় সমানে সমান। ভবিষ্যতে চীনকে টেক্কা দেওয়া অনেক রাষ্ট্রের জন্য, অনেক পরাশক্তির জন্য কঠিন হবে। সেই চীন এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে চায় আরো শক্তভাবে, আরো বন্ধুত্বের হাত বাড়িয়ে। আমরা জানতে পারছি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে চীন আমাদেরকে আরো সামরিকভাবে, আমাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে চায়, নানানভাবে প্রশিক্ষণ দেওয়া সহ নানানভাবে। আপনাদের মনে আছে যে আমাদের প্রধান উপদেষ্টা যেদিন যান চীন সফরে, তার আগের দিন এই অঞ্চলের, এশিয়া প্যাসিফিক অঞ্চলের একজন সামরিক কমান্ডার এসেছিলেন যুক্তরাষ্ট্রের সফরে। কি বলে গেছিলেন? তারা এখানে কি অস্ত্র বিক্রি করতে চায়? আপনাদের নিশ্চয় মনে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় অনেকগুলো সামরিক আরো চুক্তির আলোচনা পেন্ডিং আছে। ওইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে, ৩-৪টা চুক্তি আছে। তার মধ্যে একটা চুক্তি তারা বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে চায়। যাই হোক, এগুলো খুব স্পর্শগত আলোচনা। এই ডিটেলসে যাওয়া ঠিক হবে না। আমরা একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রাউড ফিল করতে চাই, গর্ববোধ করতে চাই যে আমাদের সেনাবাহিনী আরো সমৃদ্ধ হবে, আরো শক্তিশালী হবে। তবে অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, কেউ যাতে আমাদেরকে দাবায় রাখতে না পারে, কেউ যাতে আমাদেরকে আবার নানান কৌশলে আটকাতে না পারে। আমরা বৈদেশিক ঋণের ব্যাপারেও সতর্ক থাকব, যে ঋণ দিয়ে যাতে কেউ আমাদের গলায় ফাঁসি দিতে না পারে। আমরা চাই যে বাংলাদেশের জনগণ একটি দক্ষ জনশক্তির দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের ২০-২২ কোটি মানুষের ৪৪ কোটি হাত, তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত এবং সর্বাধুনিক যে দক্ষতা, এই সময়ের চাহিদা অনুযায়ী যে সমস্ত কাজের দক্ষতার মূল্য আছে, বাজার দর আছে, সেই সব কাজে আমাদের প্রত্যেকটা নাগরিক দক্ষ হয়ে উঠবে। এবং আমি আমাদের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন বিক্রম, বীর প্রতীক, আমরা ওনার পদবিটা আমি ভুলে যাচ্ছি। উনি কিন্তু কিছুদিন একটা কথা বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে, বিশেষ করে যারা শিক্ষার্থী তরুণ, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একমত যে বাংলাদেশের যারা তরুণ, যারা শিক্ষার্থী, তাদের লেখাপড়ার পাশাপাশি এই সামরিক ট্রেনিংও নেওয়া উচিত একটা পর্যায়ে এসে। আমাদের দেশটাকে ভবিষ্যতে একটি শক্তিশালী দেশে রূপান্তরিত করতে গেলে অর্থনীতিতে, সামরিকভাবে, নানান কারণে, ভূ রাজনৈতিক কারণে আমাদেরকে এই সমস্ত জ্ঞান বিদ্যাও আমাদের অর্জন করতে হবে। তো প্রথমত একটি সুখবর দিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বের দরবারে আরো সমুন্নত করতে, আরো উচ্চ আসনে বসাতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং আরো নেবেন। এবং আমাদের সেনাবাহিনী আরো শক্তিশালী হবে এবং যেই সব পরাশক্তি তাদের স্বার্থে আমাদের পাশে এসে দাঁড়াতে চাই, আমরা আমাদের স্বার্থের হিসাব নিকাশ করে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে আমরা সামরিকভাবে
অবশ্যই শক্তিশালী হব, যাতে কেউ আমাদেরকে আর দাবায় রাখতে না পারে। ২ নাম্বার সুসংবাদ। ২ নাম্বার সুসংবাদ হলো, যারা আমাদেরকে পণ্য রপ্তানির নামে আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, জিম্মি করে রাখতে চায়, যারা বলতে চায় যে তাদের কাছ থেকে পেঁয়াজ, আলু, পেঁয়াজ, চাল আমদানি না করলে আমরা মরে যাব, আমরা অসহায় হয়ে যাব, আমাদের বাজার নিয়ন্ত্রণে থাকবে না। সেই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেছেন যে আমরা এইসব বিষয়ে আর পরনির্ভরশীল থাকব না। যারা আমাদেরকে এইসব ক্ষেত্রে জিম্মি করতে চায়, সেই সব ফসল আমরা বাংলাদেশে উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হব। আর উৎপাদন বাড়াবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ঝাল, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতি বছর আমাদের যেই সব জিনিস আমদানি করতে হয় এবং তারা রপ্তানি করে যে মজা নেয় এবং তারা বাহাবা নেয় এবং আমাদের জিম্মি করতে চায়, আমাদের বাজারটাকে জিম্মি করতে চায়। বাংলাদেশের প্রতি ইঞ্চি, ইঞ্চি জায়গা প্রপারলি ইউজ করে আমাদেরকে এখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হবে। আলু কিন্তু আমরা অনেক উৎপাদন করি। আমরা যে পরিমাণ আলু উৎপাদন করি তা কিন্তু আমাদের চাহিদার মতো আরকি। যা আমাদের লাগে তার কাছাকাছি বা কোনো ক্ষেত্রে উদ্বৃত্ত, কিন্তু আমরা সংরক্ষণ করার অভাবে আমাদের আলু নষ্ট হয়ে যায়। আমরা এই সমস্ত আমাদের সবজিগুলো, আমাদের কাঁচামালগুলো আমরা সংরক্ষণ করার ব্যবস্থা নিব। বাংলাদেশ সত্যিকার অর্থেই অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ হবেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে খুবই কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছেন। কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে উনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং ভবিষ্যতে বাংলাদেশ এইসব ক্ষেত্রে আরো স্বয়ংসম্পন্ন যাতে হতে পারে তার জন্য কার্যকর যা ব্যবস্থা নেওয়ার তা তিনি নিতে যাচ্ছেন। ফলে আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে আপনাদেরকে ২টি গুরুত্বপূর্ণ সুসংবাদ আমি দিয়ে রাখলাম আগাম, আপনারা দেখবেন। যেটি ভবিষ্যতে আপনারা দেখবেন যে এটি কতখানি সত্য না অসত্য। আমি বলতে চাই খুব শিগগিরই এই ২টা বিষয়ে আপনারা সুসংবাদ পাবেন, দৃশ্যমান হবে। আমরা আশা করব যে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ২ লাখ মা-বোনের সম্মানের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা আমরা শক্তিশালীভাবে ধরে রাখতে চাই। আমরা আসেন, আমরা দল, মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে চলি। আমাদের মধ্যে আজকের এই খুশির দিনে, ঈদের দিনে আসেন আমরা সমস্ত সাম্প্রদায়িকতা ভুলে যাই। সবকিছু ভুলে আমরা ভায়ে, ভায়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সোনার বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কেউ যাতে আমাদের জিম্মি করতে না পারে, কেউ যাতে আমাদের দাবিয়ে রাখতে না পারে, সে ব্যাপারে আমাদের প্রত্যেকের যার জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এবং শেষ করব একটা কথা বলে, ঐক্যই শক্তি। আসেন আমাদের ঐক্য যেন কেউ ভাঙতে না পারে। ঐক্য ভাঙলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আসেন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ।